আপনি যদি ভিভোর স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আর যদি ভিভো ইউজার আপনি নাও হয়ে থাকেন তাও ভিডিওটি দেখুন, কারণ ভিউজ তো দরকার। এটা হচ্ছে ভিভোর রিসেন্টলি লঞ্চ হওয়া একটি স্মার্টফোন ভিভো V30 লাইট। একটা ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি লঞ্চ করে 8GB র্যাম 256GB রম, যেটার প্রাইস দিয়েছে 32,999 টাকা, মানে 33,000 টাকা। হ্যাঁ, ফোনটার ডিজাইনের সাথে অবশ্য প্রাইসটা মানানসই, কিন্তু ডিজাইন ছাড়া ফোনটির ভিতরের কি অবস্থা? 33,000 টাকা দিয়ে এই সুন্দর স্মার্টফোনটি অ্যাকচুয়ালি কাদের জন্য বেটার হবে, স্মার্টফোনটির ভালো এবং খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন যে আপনার রূপের পিছনে দৌড়ানো উচিত নাকি গুণের পিছনে। সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, সো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে ফেলুন। শুরুতেই স্মার্টফোনটির ভালো দিক, মানে 33,000 টাকা প্রাইস অনুযায়ী যে জিনিসগুলো ঠিক আছে ওইগুলো আগে একটু জেনে নিই। ডিজাইন অ্যান্ড কালার কম্বিনেশন, ফোনটার ডিজাইনটা আসলেই অনেক জোস। যে কেউ এই স্মার্টফোনটি দূর থেকে দেখলে তার কাছে মনে অবশ্যই হবে যে না, এটা একটা 30-32,000 টাকার স্মার্টফোন। তার উপর আমার হাতে যে কালারটি আছে এটা অবশ্য রোদে গেলে কালারটা চেঞ্জ হয় অ্যান্ড জিনিসটা দেখতে অনেক কুল লাগে। বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের এবং ফ্রেমটা কিন্তু বেশ গ্লসি, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট খুব দ্রুত ক্যাচ করে ফেলে। তো যদি এই স্মার্টফোনটি আপনি পারচেস করেন তাহলে পলি অথবা ব্যাক কভার অবশ্যই ব্যবহার করবেন, যদি পারচেস করেন আর কি। ফোনটার ওয়েট হচ্ছে 186 গ্রাম। হাতে নিতে আসলে প্রিমিয়াম ফিল তো আমি পাই নাই, শুধু ব্যাক সাইডটা ম্যাট ফিনিশিং, যার কারণে হাতে নিতে একটু ভালো লাগে। তবে ইনহ্যান্ড ফিলটা অ্যাকচুয়ালি খুব একটা কমফোর্ট না, কারণ বক্সি শেপের ডিজাইন, সো আমার তো এগুলো পছন্দ না। যাদের বক্সি শেপের ডিজাইন পছন্দ আশা করি তাদের কোনো প্রবলেম হবে না, তাদের কাছে ভালোই লাগবে। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে 3.5mm ইয়ারফোন পোর্টটা ছাড়া বাকি সবকিছুই আছে। নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা কিন্তু অনেকটাই নিচে, তবে আনলকের স্পিড যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। ডিসপ্লের সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ। ডিসপ্লেটা হচ্ছে 120Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, যেটা পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস। ডিসপ্লের কালার কন্ট্রাস্ট, ব্রাইটনেস সবকিছু ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রাইস অনুযায়ী ডিসপ্লের চিন ভেজেলটা আরো ন্যারো হতে পারতো। ডিসপ্লের কোয়ালিটি ঠিকঠাকই আছে, 1800 নিটস ব্রাইটনেস থাকার কারণে ইনডোর এবং আউটডোর সিচুয়েশনে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। ডিরেক্ট সানলাইটও আপনাকে খুব একটা স্ট্রাগল করতে হবে না। তো ডিসপ্লেটাও প্রাইস অনুযায়ী ঠিক আছে। তারপরে আসি স্মার্টফোনটির ক্যামেরাতে। রেয়ারে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। দেখে মনে হতে পারে তিনটা ক্যামেরা, অ্যাকচুয়ালি না, তিনটা না, দুইটা ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের আজরাইল লেন্স। 33,000 টাকার একটা স্মার্টফোনে আলট্রা ওয়াইড ক্যামেরাটা নেই। হোয়াটএভার, প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটা দিয়ে যদি আপনি দিনের বেলা ভালো লাইটিংয়ে ছবি তুলেন তাহলে মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। কালার কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জের রেজাল্ট সবকিছুই ঠিক আছে, তবে ভালো লাইটিংয়ে, একটু শ্যাডো এরিয়াতে বা লো লাইটিং এরিয়াতে ক্যামেরার কোয়ালিটি খুব একটা বেটার পাওয়া যায় না। আর ভিভোর ফোন অবশ্য ক্যামেরাতে অনেক ধরনের ফিল্টার এবং ফিচার থাকে, এটাতেও আছে। তাছাড়া এটাতে আপনি ডুয়েল ভিডিও শুট করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে। ও ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরাটা অবশ্য যারা ভিভো ইউজার তাদের কাছে এটা ফ্রন্ট ক্যামেরা যথেষ্ট ভালো লাগবে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভালো লাইটিংয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন। ভিভোর স্মার্টফোন ইউজারদের কাছে এটার ফ্রন্ট ক্যামেরাটা অনেক ভালো লাগবে, কারণ একটু সফট করে ফেলে, কালার টোনটা একটু ন্যাচারাল না ফেক দেখায়। তবে যেটা অনেকের কাছে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, কারণ আমি তো কালো মানুষ, একটু সাদা করে ফেলে জিনিসটা ভালো লাগে। সো ফ্রন্ট ক্যামেরাটাও মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু ক্যামেরাতে অনেক বড় একটা ঘাটতি আছে, সেটা একটু পরেই জানতে পারবেন। বাকি ফোনটার ইউজিং এক্সপিরিয়েন্স ঠিকঠাকই আছে। চিপসেটটা নিয়ে একটু পরেই আসতেছি, কারণ ওটাই হচ্ছে মেইন জিনিস একটা স্মার্টফোন। ফোনটাতে আছে Android 14 এবং তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম FunTouch OS। অ্যান্ড ভিভোর অপারেটিং সিস্টেম নিয়ে আসলে বলার মতো কিছু নেই। তাদের অপারেটিং সিস্টেম বা তাদের UI যথেষ্ট ভালো, তবে এটার UI-তে বেশ কিছু লুটায়ার আছে যেগুলো আপনার প্রয়োজন নেই, ওগুলো আনইনস্টল করে দিবেন অবশ্যই। তাছাড়া ফোনটা দিয়ে রেগুলার কাজবাজ, সোশ্যাল মিডিয়া, মাল্টিটাস্কিং এবং র্যাম ম্যানেজমেন্টটাও ঠিকঠাক আছে, শুধু অ্যাপ ওপেনিং ক্লোজিং প্রাইস অনুযায়ী একটু স্লো। তারপর আসি স্মার্টফোনটির লাস্ট একটা পজিটিভ সাইডের দিকে, যেটা হচ্ছে ফোনটার ব্যাটারি এবং চার্জার। ফোনটাতে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং ভিভোর এই স্মার্টফোনটাতে কিন্তু আপনি ব্যাটারি হেলথটাও দেখতে পারবেন। তাছাড়া এই স্মার্টফোনটিতে ভিভো একটা ফ্যাসিলিটিস দিচ্ছে, সেটা হচ্ছে 4 বছরের মধ্যে যদি এই স্মার্টফোনটির ব্যাটারি হেলথ ক্যাপাসিটি 80%-এর নিচে চলে আসে তাহলে ব্যাটারিটা তারা ফ্রিতে চেঞ্জ করে দিবে। অ্যান্ড যেটা অবশ্য ভালোই, কিন্তু দামও কম নিতেছে না। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট এই স্মার্টফোনটির ভালো দেয়, এবং ফোনটার ব্যাটারিটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 80 ওয়াটের চার্জার, যেটা খুব তাড়াতাড়ি কিন্তু ফোনটাকে চার্জ করে ফেলে। সো এই হচ্ছে এই স্মার্টফোনটির কিছু পজিটিভ বা ভালো দিক বলা যায়। ডিজাইনটা সুন্দর, লাইটওয়েট স্মার্টফোন, ডিসপ্লেটা ভালো, ডিসপ্লের কোয়ালিটি ভালো, ক্যামেরাটা ডিসেন্টের কাতারে পড়ে যায় ছবির জন্য, ব্যাটারি ব্যাকআপও ভালো এবং ফোনটা তাড়াতাড়ি চার্জও হয়ে যায়। এইবার আসি এই স্মার্টফোনটির নেগেটিভ সাইডগুলোর দিকে। 33,000 টাকা দামের এই স্মার্টফোনটিতে যে জিনিসগুলো দেখে আমি
হতাশ। আমি খুবই হতাশ। প্রথমত হচ্ছে এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 685 চিপসেট, যেটা 33,000 টাকা দামের একটা স্মার্টফোনের মোটেও মানায় না। এই স্মার্টফোনটি দিয়ে আপনি রেগুলার কাজ বাজ তো করতে পারবেন, তবে হেভি কোনো কাজ আপনি এই স্মার্টফোনটি দিয়ে করতে পারবেন না, হেভি কোনো গেমস খেলতে পারবেন না। এই স্মার্টফোনটি দিয়ে পাবজি তো আপনি ভুলেও খেলতে পারবেন না। আমি অ্যাসপাল্ট 9 খেলা ট্রাই করেছি, অ্যাসপাল্ট 9 এর গ্রাফিক্স এত বাজে যেটা বলার মতো না। স্ন্যাপড্রাগন 685 এই চিপসেটটা কিন্তু 20,000 টাকার নিচের স্মার্টফোনে পাওয়া যায়। সো সেক্ষেত্রে 33,000 টাকা দামের এই স্মার্টফোনটিতে এই চিপসেটটা আসলে কিছু বলার নাই। ভিভো V30 লাইট এই স্মার্টফোনটি যারা গেমিং এর জন্য নেবেন ভাবতেছেন তারা ভাবতেই থাকেন, নেওয়ার দরকার নেই। তার উপর এত দামি একটা স্মার্টফোনের ব্যাক সাইডটা প্লাস্টিক, ফ্রেমটা প্লাস্টিক মানা যায়, কিন্তু ব্যাক সাইডটা গ্লাস দেওয়া অবশ্য দরকার ছিল। দেন আসি স্মার্টফোনটির ক্যামেরাতে। দাম অনুযায়ী আসলে ছবি যদিও কনসিডার করা যায়, কিন্তু ভিডিও টোটালি কনসিডার করা যায় না। এই দামে অনেক ইউজার হচ্ছে স্মার্টফোন নেয় ব্লগিং করার জন্য বা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। সো তাদের মেইন ফোকাসই থাকে হচ্ছে ভালো ক্যামেরা, যেটা দিয়ে কিনা ভালো ভিডিও শুট করা যাবে। ফোনটা দিয়ে ভিডিও শুট করা যায় সর্বোচ্চ 1080p 30 fps, 4K তো দূরের কথা 60 fps টাও নাই। সো এত দাম দিয়ে যদি কেউ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য স্মার্টফোন নিতে চান, দেন ভুলেও এই স্মার্টফোনটি কিনবেন না। এই দামে এটার ভিডিওর কোয়ালিটি আরো বেটার হওয়া উচিত ছিল, 4K 30 fps মিনিমাম থাকা উচিত ছিল। দেন হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরাটা ঠিক আছে, কিন্তু 2 মেগাপিক্সেলের এই আজাইরা লেন্স এবং ফ্লিকার লেন্স দিয়ে কি করবে মানুষ? এটাতে একটা আলট্রা ওয়াইড লেন্স দিলে কি হতো? দেখুন 30-35 হাজার টাকা দিয়ে যদি কেউ স্মার্টফোন কিনবে চিন্তা ভাবনা করে, তখন স্মার্টফোন নেওয়ার ক্ষেত্রে তার একটা না একটা ফোকাস থাকে। কারো ফোকাস থাকে ফোনটার ক্যামেরা, যেটা দিয়ে ভিডিও শুট করা যাবে, ভালো ভালো ফটোগ্রাফি করা যাবে। আবার কারো ফোকাস থাকে চিপসেট, যেটা দিয়ে ভালো গেমিং করা যাবে। এই দামে এই চিপসেট টোটালি মানায় না। তো তাহলে এই স্মার্টফোনটি অ্যাকচুয়ালি কাদের জন্য বেটার হবে? দেখুন বেটার অ্যাকচুয়ালি কাদের জন্য হবে ওটা আমি বলতে পারবো না। তবে যদি আপনি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন, আপনার ভালো কোয়ালিটিফুল ডিসপ্লে দরকার, ডিজাইনটা একটু সুন্দর দরকার, ব্যাটারি ব্যাকআপটা ভালো দরকার এবং ব্যাটারির চার্জও তাড়াতাড়ি হয়ে যাওয়া দরকার, আপনার ডিসেন্ট পারফরমেন্স হলেই চলবে, দেন এই স্মার্টফোনটি আপনি নিতে পারেন। প্রাইস অবশ্য 33,000 টাকা। তবে যদি আপনি এই স্মার্টফোনটি টেলিফোনিক বাইসেল এক্সচেঞ্জ থেকে পারচেস করেন, তাহলে আপনি 1500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন। টেলিফোনিক বাইসেল এক্সচেঞ্জে আপনি ভিভো সহ সকল ব্র্যান্ডের অফিসিয়াল আনঅফিসিয়াল স্মার্টফোন পেয়ে যাবেন। এখন বাজেট যদি আপনার 30-35 হাজার টাকা হয়ে থাকে, কিন্তু আপনি এটা নিতে চাচ্ছেন না, তাহলে আপনি টেলিফোনিক বাইসেল এক্সচেঞ্জে কিন্তু আরো অনেক অপশন পেয়ে যাবেন। তাদের কাছে সকল ব্র্যান্ডের অফিসিয়াল আনঅফিসিয়াল স্মার্টফোন অ্যাভেলেবেল পাওয়া যায় এবং ভালো ডিসকাউন্ট পাবেন যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন। সো জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। বাকি এই স্মার্টফোনটি যদি আপনি অলরেডি পারচেস করে থাকেন, আপনার ইউজিং এক্সপিরিয়েন্স আপনি কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন। কমেন্ট বক্স খালি পড়ে আছে এবং 33,000 টাকা দিয়ে এই স্মার্টফোনটিতে অ্যাকচুয়ালি যে স্পেক্স বা যে কনফিগারেশনটা দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনার ওপিনিয়ন চাইলে আপনি শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। আর যদি কোনো কোশ্চেন করতে চান তাও করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।